তো আমরা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার এটা বলতে আমরা কি বুঝি? প্রথমে দেখব যে এই জারণ সংখ্যা কথাটার অর্থ কি। বলছে যে কোনো যৌগে কোনো নির্দিষ্ট মৌল পারমাণবিক অবস্থা থেকে যৌগটিতে যে অবস্থায় আছে সেই অবস্থায় যাওয়ার জন্য যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই নির্দিষ্ট সংখ্যাটিকে জারণ সংখ্যা বলা হয়। তো এটাকে যদি আমরা আর একটু ভালো করে দেখি, এখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট মৌল, তাহলে কোনো নির্দিষ্ট মৌল পারমাণবিক অবস্থা থেকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরো যে এই সোডিয়াম, সোডিয়াম একটা মৌল যে তার পারমাণবিক অবস্থা বা এই সোডিয়াম থেকে কোন একটা যৌগ গঠন করছে, ধরো একটা যৌগ গঠন করছে, ধরলাম এখানে এরা যৌগ গঠন করছে সোডিয়াম ক্লোরাইড বলে একটা যে যৌগ আছে সোডিয়ামের, সেই যৌগটা গঠন করছে। তো এই যৌগটা গঠন করার ফলে এই যৌগের মধ্যে সোডিয়াম যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যাওয়ার জন্য যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে আমরা দেখবো যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম কি অবস্থায় আছে। তাহলে আমরা জানি সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম কি অবস্থায় আছে, সোডিয়ামের ধনাত্মক আধান হিসেবে আছে, যে সোডিয়াম প্লাস এই হিসেবে আছে এবং ক্লোরিন মাইনাস আয়ন হিসেবে আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম কি অবস্থায় আছে, সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম কিন্তু সোডিয়াম প্লাস বা সোডিয়ামের একটা ধনাত্মক আধান যুক্ত সোডিয়াম হিসেবে আছে। তো এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ধনাত্মক আধানযুক্ত হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়ার জন্য কিন্তু সোডিয়াম একটি ইলেকট্রনকে বর্জন করেছে, যার ফলে কিন্তু সোডিয়াম প্লাস আয়ন হয়েছে। তাহলে যে যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে সেই নির্দিষ্ট সংখ্যাটিকেই কিন্তু আমরা বলবো জারণ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা দেখব সোডিয়াম প্লাস এই আয়নটার ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা কিন্তু হচ্ছে প্লাস। আমরা আর একটা উদাহরণ নিয়ে যদি দেখি, যে FeCl3 এই যৌগে আয়রন কি হিসেবে আছে, এই যৌগে কিন্তু আয়রন আছে Fe3+ হিসাবে। তাহলে আয়রন যখন Fe3+ আয়নে পরিণত হয়েছে তখন সে তার পারমাণবিক অবস্থা থেকে আয়রন 3+ আয়নে গেছে, মানে Fe থেকে Fe3+ আয়নে পরিণত হয়েছে। সেই অবস্থায় যাওয়ার জন্য এ কটা ইলেকট্রন বর্জন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে 3টে পজিটিভ চার্জ আছে কিন্তু এইদিকে কোনো পজিটিভ চার্জ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও 3টে ইলেকট্রন কিন্তু বর্জন করেছে। তাহলে Fe3+ এর ক্ষেত্রে আমরা বলবো এর জারণ সংখ্যা হচ্ছে +3। সেরকম যদি কোনো আমরা মুক্ত মৌল নিই, মুক্ত মৌল বলতে আমি বোঝাচ্ছি, ধরো আমরা নিলাম শুধু আয়রন, শুধু আয়রনের ক্ষেত্রে জারণ সংখ্যা কত? তাহলে শুধু আয়রন কিন্তু কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে না, তাহলে শুধু আয়রনের ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা 0। বা শুধু কপার যদি আমরা নিই সেক্ষেত্রেও কিন্তু জারণ সংখ্যা 0। আমরা যদি কোনো দ্বিপারমাণবিক কোনো আমরা মৌল নিই, যেমন ধরলাম আমরা যদি কোনো একটা নিই হাইড্রোজেন, যদি আমরা হাইড্রোজেনকে কনসিডার করি সেক্ষেত্রে আমরা দেখব যে হাইড্রোজেনের পারমাণবিক অবস্থা থেকে যখন হাইড্রোজেনে হয়েছে কিন্তু কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেনি। সেক্ষেত্রে কিরকম হয়েছে যে একটি হাইড্রোজেন পরমাণু তার বাইরের একটি ইলেকট্রন অন্য একটি হাইড্রোজেন পরমাণুর বাইরের ইলেকট্রনের সঙ্গে কিন্তু জাস্ট শেয়ার করেছে। এক্ষেত্রে কিন্তু এ কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেনি। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা হয়ে যাচ্ছে 0। সেরকম ক্লোরিনের ক্ষেত্রেও জারণ সংখ্যা হবে 0। এবার আমরা যদি কোনো আধান বা কোনো এক পারমাণবিক আয়ন নিয়ে দেখি, এক পারমাণবিক আয়ন, এক পারমাণবিক যদি কোনো আয়ন আমরা কনসিডার করি, যেমন আমরা আগে আলোচনা করতে এক পারমাণবিক আয়ন হিসেবে ধরুন আমরা আলোচনা করছি Cl-। Cl- এর ক্ষেত্রে কিন্তু কি হয়েছে,
Cl মাইনাস কিভাবে পরিণত হয়েছে? Cl মাইনাস যদি আমরা ক্লোরিন থেকে দেখি যে এর পারমাণবিক অবস্থা থেকে, পারমাণবিক অবস্থা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন থেকে কিন্তু এ ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এ কিন্তু একটি ইলেকট্রনকে গ্রহণ করার ফলে কিন্তু ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এর জারণ সংখ্যা হবে কি? জারণ সংখ্যা হবে -1। আমরা এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে ইলেকট্রন যদি বর্জন করে তাহলে জারণ সংখ্যা কিন্তু হয় ধনাত্মক। আর যদি ইলেকট্রন যদি গ্রহণ করে, সেক্ষেত্রে জারণ সংখ্যা কিন্তু হয় ঋণাত্মক। যেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এরকম আরো অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে ধরি, অক্সিজেনের অণুর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দেখবো জারণ সংখ্যা 0। কিন্তু অক্সিজেন যখন কোনো আহ, ধাতুর সঙ্গে যুক্ত থাকে বা কোনো পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, যেমন ধরছি আমি H2O, এই ক্ষেত্রে অন্য কোনো পরমাণুর সঙ্গে যখন যুক্ত থাকবে তখন কিন্তু এর জারণ সংখ্যা হবে -2। তো এইভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করি। জারণ সংখ্যা নির্ণয়ের আরো অনেকগুলো আহ, নিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো তার আগে আমরা জারণ সংখ্যার মাধ্যমে কি করে আমরা কোনো জারণ বা বিজারণটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি, সেই জিনিসটাকে আমরা আলোচনা করব।